তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলেও তারা এখনও অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার। বিশেষ করে যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নিম্নআয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় 4 গুণ পর্যন্ত বেশি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনার ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল আন্তঃপ্রজন্ম সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা। এদিকে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন আজ। এবারে ভাষণে ডক্টর ইউনূস বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব দেওয়ার আহ্বান জানাবেন বিশ্বকে। Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. প্রতিষ্ঠার প্রায় 20 বছরেও নানা সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নয়নের কোনো ছিটে ফোঁটাও নেই। অভিযোগ রয়েছে, জগন্নাথে নেই পর্যাপ্ত পরিবহন, ক্যান্টিন, ল্যাব, লাইব্রেরি ও মেডিকেল সুবিধা। শিক্ষার্থীরা বলছেন, আবাসন ব্যবস্থা না থাকায় মেসে নানা দুর্ভোগের শিকার হতে হয় তাদের। নতুন ক্যাম্পাসের দাবি পূরণ হবে কবে তা জানা নেই কারো। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 20 বছরেও নানা সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি। এর নেই চোখে পড়ার মতো কোনো ক্যাম্পাস ও আবাসিক হল ব্যবস্থা। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে লাইব্রেরি কিংবা গবেষণার ব্যবস্থা সবই যেন অবহেলায় জর্জরিত। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগেই নেই পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম। ক্যাম্পাসে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় দিনের পর দিন সমস্যা আরও বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ছাত্র হল হতে পারে না। তার মানে এই বিশ্ববিদ্যালয়টা কত পরিমাণ অবহেলিত। ক্যাফেটেরিয়া সংকট, খাবারের মান ভালো না, যাতায়াতের অনেক প্রবলেম হয়, বাসের সংকট আছে, ক্লাসরুমের অনেক সংকট আছে, আর হলেরও পর্যাপ্ত খুব একটা ব্যবস্থা নেই। তো এইসব দিক বিবেচনা করে যে আমাদের ক্যাম্পাসের উন্নয়ন করবে, আমাদের সকলের ভালোর জন্য কাজ করবে, আমরা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। সমস্যা সমাধান এবং দাবি আদায়ে তাই নির্বাচিত প্রতিনিধি চায় শিক্ষার্থীরা। বাসের সংকট আছে, তারপরে ক্যাফেটেরিয়াতে খাবারের মান ভালো না, লাইব্রেরির সংকট আছে, লাইব্রেরি এইগুলো আশা করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই সমস্যা নিয়ে কাজ করবেন আশা করি। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় ছাত্র সংসদ, তো তাদের মাধ্যমে সমাধানটা করা খুবই সহজ হবে আর কি। মেয়েদের একটাই মাত্র হল, আমরা চাই যেন এগুলো নিয়ে আর একটু কাজ করুক, যারা আসবে তারা যেন ভার্সিটির জন্য কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে অবকাঠামোগত। তবে শুধু শিক্ষার্থীরাই নয়, এর ভুক্তভোগী শিক্ষক ও কর্মকর্তারাও এমনটাই বলছেন ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন। 15 থেকে 20,000 ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে এরকম একটা বড় পপুলেশন এখানে আছে। এখন সেই ক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীরাই যে সমস্যায় আছে তা না, এখানে যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবারই আসলে সমস্যা আছে। ক্লাসরুমের সংকট আছে, ছাত্রদের আবাসন সংকট আছে, এটা
শিক্ষক কর্মকর্তা কর্মচারী কারোরই বাসস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তারা দেখা যাচ্ছে যে খুবই আনহেলদি পরিবেশে তারা কাজ করছে। ভালো নির্বাচিত প্রতিনিধিরা আসে, তাদের সাথে আমরা আলোচনা করে এনগেজ হয়ে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমরা মিনিমাইজ করে আমরা হয়তো একটা ভালো ক্যাম্পাস পাবো আশা করি। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রংতুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জোবাইর রহমান। সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এবছর মির্জাপুর উপজেলায় 258টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগর শিল্পীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় পরিস্ফুটিত হচ্ছেন দেবী দুর্গা ও তার ছেলে মেয়ে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আশা রাখি সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করব। জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে আমরা সহযোগিতার মধ্যে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পূজা করে থাকি। কারিগররা বলছেন এবছর কাজের চাপ বেশি, তাই দিন রাত এক করে কাজ করতে হচ্ছে। তবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে, কিন্তু মজুরি নিয়ে হতাশ তারা। 15,000 টাকা 20,000 টাকা খরচ আছে, খরচ না যায় কারিগর বিল টিল দিয়ে থাকে না, কিছু রং আছে, তারপর কারিগরের বিল আছে, এগুলা আমাকে পুষে না। রাত্রে দিনে 24 ঘন্টায় কাজ করা লাগতেছে। গত বছরের তুলনায় এবার পূজাও বেশি। এবারের তুলনায় এবার আমাদের মূর্তির বাজেট অনেক কম, ঠিক আছে, সব দিক দিয়ে হইলো জিনিসপাতির দাম বেশি। সবকিছু মিলিয়ে এই উপজেলার পূজা মণ্ডপগুলোতে চলছে পূজার আমেজ উৎসব। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। প্রস্তুতিমূলক সভা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে, এবং সেই প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে উত্থাপিত হয়েছে এবং সবগুলোই স্ব আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নোট আউট করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মণ্ডপ ভিত্তিক আমাদের মোবাইল ব্যবস্থা আছে, মণ্ডপ কয়েকটি মণ্ডপ নিয়ে একটি মোবাইল টিম, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা সবগুলো মণ্ডপকে আমাদের নজরদারির আওতায় এনেছি। 27 সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। জোবাইর রহমান, মাই টিভি নিউজ। ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত 3-4 দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারে 5 টাকার মতো। সম্প্রতি লিটারে 10 টাকার দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো, কিন্তু বাজারে খোলা তেলের দাম বেড়ে গেছে। এদিকে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে পটল, করলা, ঝিঙে, কাঁকরোল, ঢেঁড়স সহ অধিকাংশ সবজির দাম 80 থেকে 100 টাকা কেজির নিচে নামছে না। এমন পরিস্থিতিতে অনেকেই ছোট করছেন তাদের বাজারের তালিকা। দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের।
ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন বাজার পরিস্থিতি, আসলে বাজার পরিস্থিতি গত কয়েক মাস থেকে না বিশ্বাস ওঠানো, অর্থাৎ প্রত্যেকটি সবজি যেগুলো রয়েছেন প্রত্যেকটি সবজি 80, 100, 120 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। প্রকারভেদে কোনো কোনো সবজি 150 থেকে 200 টাকার মধ্যেও রয়েছে। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদের কারণ যেটি হলো সেটি হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেলে প্রতি লিটারে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। কোনো প্রকার পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই এই ভোজ্য তেলের দামগুলো বাড়ছে। এখানে কয়েকজন যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণরা রয়েছেন, আমাকে একটু জানাবেন বাজার পরিস্থিতি কেমন, ধরেন কাঁচার বাজারগুলোর দাম কেমন বৃদ্ধি পেয়েছে বা এটি আপনাদের হাতের নাগালে রয়েছে কিনা সেটি আমাকে জানাবেন। জি, এখন বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেশি। এখন আমাদের দেখা গেছে যারা দিনে আনি দিনে খায় তাদের দেখা গেছে খাওয়াটা খুবই কষ্টসাধ্য। তো আসলে বাজারটা আপনার একটু নিয়ন্ত্রণে আসাটা প্রয়োজন। আসলে যে ভোজ্য তেলের দাম সরকার বাড়িয়ে দিল, এটি আসলে সরকার তো বাড়ায়নি, ব্যবসায়ীরা বাড়িয়েছে। তো এটি আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি মনে করি। কারণ এভাবে অসাধু ব্যবসায়ীরা যদি সব কিছু যদি এই উদ্যোগতি যদি বাড়ায়, তাহলে দেখা গেছে যে আমাদের দেশের জনগণ এবং কি দেশের মানুষ খায়া পড়ে তো বাঁচতে হবে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই তেলের দাম কিন্তু বাড়িয়ে দিল ব্যবসায়ীরা, সরকারের কাছে আবেদন করছে, কিন্তু সরকার সেটির সদুত্তর এখনো দেয়নি। এই যে দাম বাড়ালো, ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্টরা এই বাজারে অভিযান চালাচ্ছে কিনা সেটি দেখেছেন কিনা? আপনি যে একজন ক্রেতা হিসাবে রয়েছেন, আপনার আসলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? এটা ভাই তেলের দাম বাড়ছে, সরকারিভাবে মনিটরিং করা দরকার। যেভাবে মনিটরিং হচ্ছে অনেক কম, আরও সরকারি লোক নিয়োগ দেওয়া দরকার। আর তরকারির যেই দাম বাড়ছে, কোনো তরকারি কিনা যাচ্ছে না, অনেক দাম। ঠিক আছে, সাবরিনা শুনছিলেন আসলে এখানে যারা ক্রেতা সাধারণরা রয়েছে তারা এখানে রয়েছেন। আমরা আরও কিছু দর্শকের সাথে কথা বলবো। তার আগে জানিয়ে রাখি আসলে মাছগুলো যেগুলো রয়েছে সেই মাছগুলোর দাম কিন্তু আসলে আগের মতোই রয়েছে, আসলে বৃদ্ধির তালিকায় রয়েছে। এবং সোনালী মুরগির দাম সেটি কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে ব্রয়লার মুরগির দাম আগের দামেই বিক্রি হচ্ছে। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আমাদেরকে একটু জানাবেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনাদের কিনতে কি কি সমস্যা হচ্ছে? সমস্যা না, বাজারে যে অবস্থা মনে করেন কেনাকাটা করতেই অনেক সমস্যা বেজে দিতেছে, বুঝছেন। আর মনে করেন এরকম করে কেনাকাটা কীভাবে করবো? আমাদের এখন যে অবস্থা হইতেছে বর্তমান বাজারের পরিস্থিতি অনেক খারাপ। এত দাম হইলে মনে করেন আমরা কীভাবে বাজার করে খাবো? করেন গরিব মানুষ কি এই বাজার করে খাইতে পারে? বর্তমানে মনে করেন আমাকে বর্তমানে যে সমস্যা চলতে আছে, দিন আনি দিন খাই, কীভাবে কিনে কীভাবে আমরা বাজার করে খাবো? করেন আমি যে সরকার আছে, এই সরকারে মনে করেন এই পরিস্থিতি অনেক খারাপ করে দিতে আছে। বাজারে প্রত্যেকটা তরকারিতে দাম, তরকারিতে সব কিছু দাম, তেলের দাম, মনে করেন বাজার তরকারিতে সব কিছু দাম। জি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে বাজার পরিস্থিতির যে নাজুক অবস্থা, এতে সরকারের যারা অথরিটি রয়েছেন তাদেরকেই দায়ী করছে। তারা বলছে নিয়মিত বাজার মনিটরিং না করার কারণেই এই অবস্থা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুর বাজার থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান। ফেনীতে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। চলতি বছর জেলায় 94 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে সচেতন হতে, বাসাবাড়ির আশপাশ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর প্রকোপ থেকে বাদ যায়নি ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় 51 জনের নমুনা পরীক্ষা করে 3 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এবছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 94 জনে। এদের মধ্যে 91 জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু পজিটিভ বলছে, তো এখানে ভর্তি হইতে বলছে, এখানে ভর্তি হয়েছে। অন্যান্য রোগীও আছে, সবগুলা নাকি একই ওয়ার্ডে একসাথে রাখা হয়েছে। এভাবে তো অন্যান্য ভালো রোগীরা অনেক আতঙ্কতে কাজ করে।
ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড স্থাপনের সাইনবোর্ড লাগানো হলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্তদের রাখা হচ্ছে। আক্রান্তদের আলাদা ওয়ার্ড রাখার দাবি অন্য রোগীদের। এখানে আসার পর দেখে অনেক মশা, এই জন্য এখানে মশারির ব্যবস্থা করা বেশি জরুরি। আক্রান্ত রোগীদের আতঙ্কিত না হয়ে সচেতন ও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ সিভিল সার্জনের। আমরা উপজেলার সময় আমরা নিশ্চিত করেছি যে যেন ডেঙ্গুর ইউনিট বেডগুলো আলাদা ডেডিকেটেড বেড যেন থাকে এবং একই সাথে যেন মশারির ভিতরে এই রোগীদের যদি ভর্তি হয়ে থাকে তাহলে চিকিৎসা নিশ্চিত করা হয়। এই জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ আছে 4039টি কিট। আর ডেঙ্গু ওয়ার্ডটি চালু করে আক্রান্তদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে এমনটাই প্রত্যাশা রোগীদের। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশাল সদরের সবথেকে কাছে নদী বিধৌত মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের গণঅভ্যুত্থানের পর ইউনিয়ন চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা না থাকায় নাগরিক সকল সুবিধা থেকে বঞ্চিত মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের প্রায় 12,000 মানুষ। এতে ক্ষিপ্ত এলাকাবাসী জরুরি ভিত্তিতে চায় সরকারি কোনো প্রশাসক নিয়োগ। ইউনিয়নটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বরিশাল সদরের লাহারহাটের ঠিক ওপারে কালাবদন নদী পেরোলেই শ্রীপুর ইউনিয়ন। মেহেন্দিগঞ্জ উপজেলার অধীনে হলেও এটি একটি নদী ঘেরা বিচ্ছিন্ন দ্বীপ। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানে প্রায় 25,000 মানুষের বসবাস, যাদের মধ্যে ভোটার সংখ্যা প্রায় 12,000। চারপাশে নদী আর এর মাঝেই গড়ে উঠেছে এক নিম্নআয়ের জনগোষ্ঠী নির্ভর জনপদ। কিন্তু বর্তমানে তারা বঞ্চিত হচ্ছে সকল নাগরিক সুবিধা থেকে। বিজলি কাট করিয়ে দেবে দেখিয়া এইবার আমি 5,000 টাকা দিছি। অনেক কার্ড দেবে কই আমাকে অনেক টাকা নিছে, টাকা নেওয়ার পর আমাকে কোনো কার্ড দেয় না। এখন সেই এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যরা আত্মগোপনে চলে যান। ফলে কার্যত অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদ। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বন্ধ হয়ে গেছে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এমনকি ন্যূনতম নাগরিক সেবাও। 5 তারিখের পর থেকে কোনো ইউনিয়ন পরিষদ কাজই হয় না। সরকারের ম্যানুয়ালে হয়তো 12,500 টাকা ও 20,000 30,000 করে টাকা নিছে। আওয়ামী লীগের রানালে আমাকে জমিন ঠগাইয়া লয়ে গেছে, আমাকে একটা গাছও দেয় না, আমাকে নামাই দিছে বাড়ির তনে। ক্ষুদ্র এলাকাবাসী দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করে নাগরিক সেবা সচল করা হোক। এখনো দুর্নীতিবাজ, ওনার ইতে এখনো দুর্নীতি চলে। এখন আমরা চাই এখানে সুন্দরভাবে একটা প্রশাসন। জেলা প্রশাসন বলছে শ্রীপুর ইউনিয়নের বিষয়টি তাদের নজরে রয়েছে, খুব শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্যানেল চেয়ারম্যান নাই, সেখানে আমরা অফিসারদেরকে দায়িত্ব দিচ্ছি এই কার্যক্রম চালানোর জন্য। প্যানেল চেয়ারম্যান অথবা কোনো অফিসারকে তার দায়িত্ব দিয়ে আমার কাছে পাঠায়, আমি সেটা করে দেব। শ্রীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন এটি। ক্ষমতার পালাবদলের পর চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই ইউনিয়নবাসী। তাই দ্রুত হবে এর সমাধান, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণ উদ্যোক্তার হাত ধরে গড়ে উঠেছে ভিন্নধর্মী একটি শিল্প প্রতিষ্ঠান। তৈরি হচ্ছে শিশুদের জন্য দোলনা, রাইডস আর নানা ধরনের খেলনা, যা সরবরাহ করা হচ্ছে দেশের পার্ক, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রে। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। বিস্তারিত জানাচ্ছেন AKM শিশির। গাজীপুরের শিল্পাঞ্চল এখন শুধু তৈরি পোশাক বা ভারী শিল্পে সীমাবদ্ধ নয়। জেলার কালিয়াকৈরে গড়ে উঠেছে ভিন্নধর্মী এক শিল্প, যেখানে তৈরি হচ্ছে শিশুদের বিনোদন উপযোগী রাইডস ও খেলনা, যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন পার্ক, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে। এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনে আছেন কালিয়াকৈর উপজেলার সিনাবা গ্রামের যুবক বিপুল। স্থানীয়ভাবে তৈরি এসব দোলনা, রাইডস, ট্রেন, বাম্পার কার, ওয়াটার বোট ও ট্র্যাম্পোলিন ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফ্যাক্টরিতে যাবতীয় পার্কে যা লাগে সবকিছু এখানে তৈরি হয়। এখানে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে খেলনা বানানোর জন্য। তারা সবাই এখান থেকে দেখি খেলনা নিয়ে যায়। এখন বিদেশ থেকে আমদানি না করে এখানে তৈরি করা হয় অনেক স্বল্প দামে, এবং এখান থেকে সারা বাংলাদেশ বিভিন্ন পার্কে সাপ্লাই দেওয়া হয়।
একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো এসব বিনোদন সামগ্রী। বিপুলের কারখানা এখন দেশেই তৈরি হচ্ছে এসব রাইডস। এতে খরচ কমেছে প্রায় অর্ধেক আর সময়ও বাঁচছে অনেকটা। সবথেকে চেষ্টা করি ভালো মানের কাজ করার। আমাদের এই জায়গায় অনেক রকমের মাল পাবেন, আমাদের মালের কোয়ালিটি অন্য কারখানার থেকে 100 পাবেন। আমি যে বেতন পাই এটা দিয়ে আমার সুন্দর মতন চলতেছি। এখানে কাজ করে আমার ফ্যামিলি চালাই। তার এই উদ্যোগে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানও, বিশেষ করে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের জন্য। দেশে সব তৈরি হলে শুধু খরচ বাঁচে না, পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়ে। ভবিষ্যতে যদি রপ্তানি করতে পারেন তাহলে বৈদেশিক মুদ্রা আসবে বলে বলছেন উদ্যোক্তারা। কারখানাটা শুরু করি হচ্ছে আমি 5-6 লক্ষ টাকা ক্যাশ দিয়ে। বর্তমানে আমাদের 2 বছরে কাজ করতে করতে এখন আমাদের পুরো কারখানার তবিল প্রায় আমাদের 1,15,00,000 টাকা হয়েছে। তাই এখন আমি মোটামুটি ভালো চলতেছি। 15টা কর্মচারী আমরা চালাইতে পারতেছি। পার্ক এবং রিসোর্ট, স্কুল, সুইমিং পুল এবং ভাস্কর্য থেকে শুরু করে সব ধরনের রাইডই আমি তৈরি করি, আমি নিজে তৈরি করি। বিনোদন শিল্পে নতুন সম্ভাবনাময় দিক দেখাচ্ছে বিপুলের এই ওয়ার্কশপ। সৃজনশীলতা আর সাহসিকতা নিয়ে কাজ করলে দেশের ভিতরে যে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি সম্ভব তারই উজ্জ্বল উদাহরণ কালিয়াকৈরের এই যুবক। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি এনসিপিকে শাপলা প্রতীকই দেয়া হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করব। যদি আইনগতভাবে আমরা যৌক্তিকভাবে পাই তাহলে সেটা যদি আমাদের না দেয়া হয় তাহলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে সমাধান খুঁজে পাব। বৃহস্পতিবার হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলে এনসিপি আয়োজিত জেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় এনসিপির হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী পলাশ মাহমুদ, আবু হেনা মুস্তফা কামাল সহ এনসিপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা আমাদের পলিসিগুলো বলেছি, আমরা তাদের মতামত শুনেছি। এই সামগ্রিক বিবেচনায় আমরা যেন ভালো, যোগ্য, দেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে চায় এই মানুষদেরকে যাচাই বাছাই করে আমরা সবচেয়ে সেরা কমিটিটা দিতে পারি যারা আগামীতে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবে। এই কারণেই হবিগঞ্জে আসা। এবং গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা 3 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট ও মালামাল পুড়ে গেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি AZM মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সোনার সহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর জয়পুরপাড়া সাপমারা বাগদা ফার্ম এলাকায় বিদ্যালয়ের নামে জমি দখল ও সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী জানায়, এলাকায় শ্যামল মঙ্গল রমেশ স্মৃতি নামে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান দেখানো হলেও বাস্তবে সেখানে কোনো শিক্ষক, ছাত্রছাত্রী কিংবা শিক্ষা কার্যক্রম নেই। শুধু নাম সর্বস্ব এই বিদ্যালয় দেখিয়ে বিভিন্ন সময় সরকারি বরাদ্দ ও এনজিও অনুদান নেওয়া হলেও তা শিক্ষা খাতে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে সাঁওতাল আদিবাসীদের ভাড়া করে এনে ভুয়া মানববন্ধন ও সমাবেশ করে সাধারণ মানুষ ও প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 2025 সালে এসএসসি পরীক্ষায় ভেড়ামারা উপজেলার জিপিএ 5 প্রাপ্ত 263 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও এ সময় 52তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকাল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। জমিয়ত আগ্রাসনের ও আধিপত্যের বিরুদ্ধে রাজনীতি করে বলে মন্তব্য করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বৃহস্পতিবার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়েখ আলামা জিয়াউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা, মহানগর, স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ও কৃষি জমিয়তের নেতৃবৃন্দ।